জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি সহ 10 নিবন্ধিত দল। এবারে জানিয়ে দিব রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। আরও জানাবো ক্যাম্পাসে অস্থিরতা ও গুপ্তচর রাজনীতির চর্চা করছে ছাত্র শিবির। এবারে জানিয়ে দিব আরাকান আর্মির হাতে মায়ানমারের জেনারেল নিহত। আরও জানাবো ইসরায়েল বিরোধী ইয়েমেনি অভিযান আরও জোরদার করা হবে। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কী রয়েছে এতে। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি সহ 10 নিবন্ধিত দল। বিএনপি সহ 10টি নিবন্ধিত দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করতে রোডম্যাপ চায় নিবন্ধিত 4টি দল। 4টি নিবন্ধিত ধর্মভিত্তিক দল সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং 24-এর নির্বাচনে অংশ নেওয়া 18টি নিবন্ধিত দলের মধ্যে জাতীয় পার্টি সহ কয়েকটি দল দ্রুত নির্বাচন চায়। বাকি 11টি নিবন্ধিত দলের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। এর মধ্যে জামায়াত ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন স্থগিত আছে আওয়ামী লীগের। 12 দলীয় জোটসহ বিএনপির মিত্র আরও কয়েকটি অনিবন্ধিত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তবে এসব দলের দাবিকে গুরুত্ব দিচ্ছে না অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো। সংস্কার বা নির্বাচনের পৃথক রোডম্যাপ দাবি করা জামায়াত বলছে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হোক। অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ চাইছে। সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার শর্তে গণপরিষদ নির্বাচন চায় দলটি। জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার নিক্কেই ফোরামের বক্তৃতায় বলেন, একটি মাত্র দল ডিসেম্বরেই নির্বাচন চায়। তিনি আবারও বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আগামী বছরের জুনের পর থেকে একদিনও থাকবে না এই সরকার। তার এই বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একদল নয়, সবাই নির্বাচন চায়। শুধু একজন ব্যক্তি নির্বাচন চায় না, তিনি হলেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় একাধিক উপদেষ্টার কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টা সমকালকে বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। একদিনও দেরি হবে না। এ নিশ্চয়তার পরও শুধু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চাপ দিচ্ছে। তারা সংস্কারের কথা বলে না, শুধু নির্বাচন চায়। অথচ সরকারের দায়িত্ব শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও। এই উপদেষ্টা বলেন, সংস্কার না করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না তারা। সব দলই নির্বাচনের আগে সংস্কারের কথা বলছে, শুধু বিএনপি নির্বাচন নিয়ে পড়ে আছে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছে সুব্রত নিজেই। এছাড়াও জিজ্ঞাসাবাদের সে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। রয়ের হয়ে এই দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করছে। বাংলাদেশেও সে একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করছে। যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনও তাকে দিয়েছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। সুব্রতর সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কেও তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ফোনটি মোল্লা মাসুদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র। এছাড়া বাংলাদেশে কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে। ভারতের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত প্রথমে নীরব থাকে। এক পর্যায়ে সে জানায় রয়ের হয়ে নেপাল ও দুবাইয়ে দায়িত্ব পালন করছে। বাংলাদেশে হত্যার মিশনের বিষয়টি কৌশলে এড়ানোর চেষ্টা করেছে সুব্রত বাইন। তদন্ত কর্মকর্তাদের প্রশ্ন বানে,
সে আরও অনেক লোমহর্ষক তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় ২০০১ সালে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তৎকালীন সরকার। এরপর সুব্রত বাইন তার সহযোগী মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যায়। ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে সে যশোর আসত। যশোরের বেসপাড়া এলাকায় সে একটি বাসা ভাড়া নেয়। ওই বাসাটি স্থানীয় লালটু তাকে ভাড়া করেছিল। ওই বাসায় সুব্রত বাইনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং ৩ সন্তান থাকত। যশোরে বসে চাঁদার টাকা সংগ্রহ করে সুব্রত বাইন আবার কলকাতায় চলে যেত। সুব্রত বাইনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়। দার্জিলিংয়ে পড়ালেখার সুবাদে ভারতের প্রশাসনের জয়ের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব রয়েছে। তাদের সহযোগিতায় সে সুব্রত বাইনকে জেল থেকে বের করে। জেল থেকে বের হওয়ার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার এস.কে. চক্রবর্তী জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান। তখন থেকে এই ৩ জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক হয়। রয়ের কর্মকর্তারা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের অপর সহযোগী মধু বাবুকে ভারতের উত্তর ও মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ দেন। ক্যাম্পাসে অস্থিরতা ও গুপ্তচর রাজনীতির চর্চা করছে ছাত্র শিবির। ছাত্র শিবির ভিন্ন রাজনৈতিক অবস্থান দেখলেই আক্রমণাত্মক হয়ে উঠছে এবং সংঘবদ্ধভাবে ক্যাম্পাসে বিভ্রান্তি, অস্থিরতা ও গুপ্তচর রাজনীতির চর্চা করছে। এটি গণতান্ত্রিক শৃঙ্খলা বা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী বলে অভিযোগ করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার ছাত্র সংগঠনের মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা ছাত্র সমাজ ধারণ করেছিল, সেই চেতনার সঙ্গে শিবিরের বর্তমান অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। নামে বেনামে বিভিন্ন সংগঠনের আড়ালে এ দায় এড়ানোর রাজনীতি গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রত্যাখ্যান করে। গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, পতিত স্বৈরাচারের সহযোগী নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে বিরোধী মতাদর্শের কর্মসূচিতে সংঘর্ষে জড়াত এবং সহিংসতা চালাত, ছাত্র শিবিরও বর্তমানে একই কায়দায় নামে বেনামে সংগঠনের ব্যানারে কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এ ছাত্র সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের আমলে ইসলামী ছাত্র শিবির নিজেই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছিল। সেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলি, মজলুম থেকে জালিমে পরিণত হওয়ার এ বিবর্তন শুধু দুঃখজনকই নয়, ছাত্র সমাজের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। ইসরায়েল বিরোধী ইয়েমেনি অভিযান আরও জোরদার হবে। ইয়েমেনের আনসারুল আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলছেন, ইহুদিবাদী ইসরায়েল ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান আরও কার্যকর হবে। আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়ায় যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। পার্স টুডে জানাচ্ছে, গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা আরও বলেন, এ সপ্তাহে আমরা ইহুদিবাদী ইসরায়েলের গভীরে 14টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি। ইসরায়েলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল রাশাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে এই হামলাটি সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। ইয়েমেনের আনসারুল আন্দোলনের উপ তথ্য কর্মকর্তা নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয় এবং এই বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিত তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা।
আরাকান আর্মির হাতে মায়ানমারের জেনারেল নিহত। চীনা বিনিয়োগ কেন্দ্র কিয়াকফিকুর দখল নিতে আসা আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। রাখাইন রাজ্যের কৌশলগত এই বন্দর ঘিরে চলমান সংঘর্ষে জান্তা বাহিনীর একাধিক অবস্থান দখল করছে বিদ্রোহীরা। রাখাইনের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কিয়াকফিও বার্মরি সড়কের পাশে পিয়াউন শি কাই গ্রাম সংলগ্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। কিয়াকফিও শহর থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকায় জান্তাদের একটি সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। এছাড়া চীনের তেল ও গ্যাস টার্মিনালের কাছাকাছি লড়াইয়ের খবর মিলছে। এর আগে গত সোমবার আরাকান আর্মির স্নাইপার হামলায় মারা যান ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিও আউং এবং এক সেনা ক্যাপ্টেন। কিয়াও মিও আউং 11 নম্বর ডিভিশনের একজন কৌশলবিদ ছিলেন। পরে তার মরদেহ বিশেষ বিমানে ইয়াঙ্গুনে পাঠানো হয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কী রয়েছে এতে? গাজায় চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব করছে। এ প্রস্তাবে উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ প্রস্তাবে বলা হয়েছে 60 দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস 28 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল 1236 ফিলিস্তিনি বন্দী এবং 180 মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেবে। এ প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের গ্যারান্টিতে বাস্তবায়িত হবে। হামাস চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে গাজায় জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সমস্ত চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানো শুরু হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করছেন যে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তি মেনে নিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রয়টার্সকে জানিয়েছে তারা এই পরিকল্পনা পর্যালোচনা করছে এবং শুক্রবার বা শনিবারের মধ্যে এ বিষয়ে সাড়া দেবে। এ প্রস্তাবে আরও বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে হামাস বাকি 58 ইসরায়েলি জিম্মির মধ্যে শেষ 30 জনকে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজায় সব সামরিক অভিযান বন্ধ করবে এবং পর্যায়ক্রমে তাদের সেনা পুনর্বিন্যাস করবে। এর আগে গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। দেশটি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, সামরিক ও শাসন ক্ষমতার অবসান এবং বাকি 58 জিম্মির মুক্তির দাবি জানিয়ে আসছে। অন্যদিকে হামাস তাদের অস্ত্র ত্যাগের দাবি প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দাবি করছে।